কৈলাস বাবু, কৈলাস বাবু একটু বাইরে আসুন, দেখুন আপনার জন্য কি নিয়ে এসেছি। আরে আবার 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 তুমি এখানে এসেছো? তোমাকে তো আমি কতবার বললাম আমি ওই কাগজে কিছুতেই সই করব না। তুমি ছল করে আমার সব সম্পত্তি নিজের নামে করে নিতে চাইছো, সেটা আমি বুঝে গেছি। তাই কিছুতেই তোমার এই ইচ্ছে আমি পূরণ হতে দেব না। দরকার নেই, কোনো কিছুর আর দরকার নেই। এই কাগজটা একবার খুলে দেখুন, সব বুঝতে পারবেন। নিন 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 নিন, নিন। কেন, কি আছে এই কাগজে? কি, এটা তো আমার সম্পত্তির কাগজ, আর এখানে আমার সই। আমার সব সম্পত্তি তোমার নামে। এটা এটা কিভাবে সম্ভব? না 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 না, এটা হতে পারে না। আপনার আসলে একটু বুদ্ধি কম আছে। আমি অনেক আগেই আপনার সম্পত্তি নিজের নামে করে নিয়েছিলাম, আপনি বুঝতেই পারেননি। শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এটা তুমি একদম ঠিক করলে না বিক্রম। তোমার কখনো ভালো হবে না। এইভাবে বেইমানি করে বেশি দিন ওপরওয়ালার হাত থেকে রক্ষা পাবে না। আজকে আমি চোখের জল নিয়ে গ্রাম ত্যাগ করছি শুধুমাত্র তোমার বেইমানির জন্য। এর শাস্তি তুমি পাবেই। আরে হ্যাঁ হ্যাঁ, যান যান। রাখি, ও রাখি, শুনেছো গ্রামে কি ঘটেছে? সর্বনাশ হয়ে গেছে গো। কেন, কি এমন হয়েছে? আমি তো সেরকম কিছু শুনিনি, আর শুনবই বা কিভাবে? ঘরের কাজ করতে করতেই সময় পাই না। তুমি এত হাঁপাচ্ছ কেন বলো তো? আরে ওই বিক্রম আছে না, ও কৈলাস বাবু, মানে গ্রামের মোড়ল মশাইয়ের খুব কাছের লোক ছিল যে বিক্রম, সে কৈলাস বাবুর সাথে বেইমানি করে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। ভাবো কেমন লোক এই বিক্রম। কিন্তু অত বড় একজন মানুষের সম্পত্তি এইভাবে নিয়ে নিল, মোড়ল মশাই কিছু বুঝতেও পারলেন না? হ্যাঁ, আসলে বিক্রম তো ওনার কাজ করত। এবার বিক্রম কৈলাস বাবুর থেকে মাঝে মাঝেই সই নিত, আর বিভিন্ন কাগজপত্র নিয়ে কাজ ছিল। সেই সুযোগেই হয়তো বিক্রম ওনার সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। আর আজ সকালেই কৈলাস বাবুর কাছে গিয়ে সবটা দেখিয়েছে। সব শুনে কৈলাস বাবু আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। তাই শেষ পর্যন্ত কৈলাস বাবু এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। খুব খারাপ লাগলো গো শুনে। শুধু খারাপ লাগলে হবে না, আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। শয়তান বিক্রমকে শাস্তি দিতে হবে। না না, তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে না, নয়তো আমাদেরও ক্ষতি হয়ে যেতে পারে। হে ওপরওয়ালা, এটা কি করলে তুমি আমার সাথে? এত বছর ধরে বানানো আমার বাড়ি, আমার ব্যবসা সব কেড়ে নিলে। কি ভুল করেছিলাম যার জন্য এত বড় শাস্তি দিলে তুমি আমাকে? কিছু বছর আগে আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিলে, আর আজকে যেটুকু সম্পদ ছিল সব ওই বিক্রম ছল করে আমার থেকে সব কেড়ে নিল। কত ভরসা করেছিলাম ওকে, নিজের পরিবারের অংশই ভাবতাম ওকে, কিন্তু ও এমন একটা কাজ করলো যেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। অনেকটা ক্লান্ত লাগছে, এতটা পথ হেঁটে এসেছি, অন্য গ্রামে ঢুকে পড়েছি। একটু গাছতলায় বসে শরীরটাকে বিশ্রাম দিই। কি গরমটাই না পড়েছে আজ, বাপরে, বাইরে থাকাই যাচ্ছে না। এ কি, গাছতলায় এই গরমে কে বসে আছে? দেখে তো খুব বৃদ্ধ মনে হচ্ছে, আর আগে তো এই গ্রামে দেখিনি। যাই তো। এই যে শুনছেন, আপনি কে? কোথায় বাড়ি আপনার? আমি পাশের গ্রাম থেকে এসেছি বাবা। খুব ক্লান্ত লাগছে, তাই গাছের ছাওয়াতে বিশ্রাম নিচ্ছিলাম। আপনি আমার সাথে আমার বাড়ি চলুন, বাইরে খুব গরম। আমার বাড়িতে বিশ্রাম নেবেন, আসুন আমার সাথে। মামা এসো এসো এসো, আজ থেকেই মস্ত বড় বাড়ি তোমার আর আমার। কত বড় বাড়ি! হা হা, কতদিনের ইচ্ছে ছিল আমার এই মস্ত বাড়িতে থাকবো। সেই ইচ্ছে আজ পূরণ হলো। খুব খুশি, আজ আমি খুব খুশি হয়েছি বাবা। আমার ইচ্ছে তুই পূরণ করেছিস। ওই কৈলাসকে এই গ্রাম ছাড়া করে ওর সব সম্পত্তি ছিনিয়ে নিয়েছিস। আরে সবই তো তোমার কারণই মা। তুমি যদি আমাকে বুদ্ধি না দিতে, আমি কি আর এসব করতে পারতাম? কোনোদিনও পারতাম না। সেটা ঠিক বলেছিস, কিন্তু আজ যদি তোর বাবা থাকতো, সেও খুব খুশি হতো। হ্যাঁ, কিন্তু মা, তুমি কিন্তু দারুণ বুদ্ধি দিয়েছিলে। প্রথমে কৈলাস বাবুর কাছে কাজ, আস্তে আস্তে তার ভরসা লোক হয়ে ওঠা, কাগজপত্রের কাজ, তারপর সুযোগ বুঝে সই নেওয়া। সব কাজ যে কত সাবধানে করতে হয়েছে মা, তুমি জানো না। কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতলাম।
এই যুগে ভালো মানুষের দাম নেই, শয়তানি না করলে কিছুই পাওয়া যায় না, কি যে বলো মা। একদম ঠিক বলেছিস। চল চল, দাঁড়িয়ে গল্পই করে যাবি না আমাকে একটু চা করে খাওয়াবি বড়লোক বাড়ির? আমি এখনই তোমার আর আমার জন্য চা নিয়ে আসছি। লীলা, ও লীলা, দেখো কাকে নিয়ে এসেছি। কে গো, ইনি কে? তোমার পরিচিত কেউ? হ্যাঁ, সব বলছি তোমাকে, কিন্তু বাইরে খুব গরম পড়েছে গো। বৃদ্ধ খুব অসুস্থ হয়ে পড়েছেন। তুমি একটু মাটির কলসির জল দিয়ে শরবত বানিয়ে আনো তো 2 গ্লাস, আমিও খাবো, খুব গরম। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। প্রাণটা জুড়িয়ে গেল। অনেক ধন্যবাদ মা, খুব জল তেষ্টা পেয়েছিল। আপনি একটু বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি, খেয়ে নিন। আমি খুব খুশি হলাম তোমাদের ব্যবহারে। এখনো যে তোমাদের মতো মানুষ আছে সেটা দেখে খুশি হলাম। কেন, সবাই তো এরকমই। মানুষ মানুষের পাশে থাকবে না তো আর কেই বা থাকবে। কিন্তু কৈলাস বাবু, আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। আপনি কি পাশের গ্রামে থাকেন? হ্যাঁ, আমি পাশের গ্রামের মোড়ল ছিলাম, কিন্তু আমার এক বিশ্বস্ত কর্মচারী বিক্রম বেইমানি করে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে, আর আজকে সকালে এসেই আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আর জায়গা না পেয়ে এই গ্রামে চলে এলাম। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সামনে একটা গাছ দেখে তাই বসেছিলাম, তখন তুমি এলে আর আমাকে তোমার বাড়িতে নিয়ে এসে এত ভালো করে আপ্যায়ন করলে। কি বলছেন? আপনার কর্মচারী আপনার সাথে এরকম করেছে? ভাবতেও পারছি না। শোনো না, বলছিলাম যে তুমি তো আজ সকালে বিক্রমের কথা বললে যে সে নাকি কৈলাসবাবু সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। হ্যাঁ, বললাম তো, কিন্তু তাতে কি হয়েছে? তুমি তো আমাকে নাও বলে দিলে ওর বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করতে। তাহলে আবার কিসের কথা? আরে ছাড়ো তো তোমার প্রতিবাদ, আমি তো আছি আমার অন্য ভাবনায়। কি? শোনো, এখন গ্রামে কৈলাসবাবু নেই, তার মানে গ্রামের প্রধান অর্থাৎ মোড়ল মশাই হলেন বিক্রম। তোমার উচিত বিক্রমের সেবা শুশ্রূষা করা আর ওর সাথে সাথে থাকা, ওর সাথে সাথে কাজ করা, কারণ এখন ওর অনেক ক্ষমতা আছে। তুমি যদি ওর কাছের লোক হয়ে উঠতে পারো, তোমাকে কিন্তু অনেক টাকা দেবে ও, একদম টাকা দিয়ে মুড়িয়ে ফেলতে পারে। আর আমাদের এখন যা পরিস্থিতি, তাতে আমাদের টাকার খুব দরকার। তাই আমি যা বলছি তাই শোনো, আর কালই ওর কাছে যাও একটা কাজের সন্ধানে। কিন্তু আমার একদম ইচ্ছে নেই। তাও তোমাকে করতে হবে আমার ভালোর জন্য, আর বেশি কথা বাড়িও না। লীলা, আমি বেরোচ্ছি। আজ অনেকগুলো কাঠ কাটতে হবে। কাল এত গরম পড়েছিল, সেই হিসেবে কাঠ জোগাড় করতে পারিনি। আচ্ছা, এসো, সাবধানে যেও। আদিত্য বাবা, আমিও যাব তোমার সাথে। তুমি জঙ্গলে যাও বুঝি কাঠ কাটতে? হ্যাঁ, জঙ্গলেই যাই, কিন্তু আপনি এই শরীর নিয়ে আমার সাথে কাঠ কাটতে যাবেন, আপনার কোনো অসুবিধে হবে না তো? না না, আমার কোনো অসুবিধে হবে না, চলো চলো। আমি বলছিলাম কি, আপনি না হয় আজ এই বাড়িতেই বিশ্রাম করুন, কাল আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব। না না, আমি আজকেই যাব, চলো তুমি। আচ্ছা বেশ, চলুন। কতদিন পর সাধারণ মানুষের সাথে দেখা হলো। এতদিন বাড়িতে থেকে ওই 1-2 কর্মচারী ছাড়া আর কারোর সাথে কথা হতো না। বাড়ির মধ্যে কেমন যেন দম বন্ধ লাগতো। আজকে খুব ভালো লাগছে, মনে শান্তি অনুভব করছি। এটা বেশ ভালো। আপনি এখানে বসুন, আমি কাঠ কেটে নিই। আপনাকে কিন্তু আমি কাটতে দেব না, আপনার শরীর একদম ভালো নেই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি এখানেই বসছি। বিক্রম বাবু, আমি দীপক, একটু সাহায্য চাইতে এলাম আর কি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম আপনাকে। বাবা বাবা দীপক, তুমি আমার কাছে কেন? কিছুদিন আগে পর্যন্ত তো আমাকে 2 চোখে দেখতে পারতে না। আমি নাকি অসৎ লোকে টাকা মেরে খাই, আরো কত কিছু। আর আজকে তুমি নাকি আমার কাছে কাজ চাইতে এসেছো? আরে ভেবেও হাসি পাচ্ছে। সময়ের চাকা কি ঠিকভাবে ঘোরে সেটা আমি হারে হারে টের পাচ্ছি। বলো বলো, কি সাহায্য চাইতে এসেছো বলো। আসলে বিক্রম, আমার কাজের খুব দরকার। বিক্রম না, বিক্রম বাবু বলে সম্বোধন করবি, মনে থাকে জানো। এবার বল। বিক্রম বাবু, আমি আগে যে কাজটা করতাম সেটার আয় খুব কম, তাই যদি আপনার কাছে আমার জন্য কিছু কাজ থাকে তাহলে আমি সেটা করে দিতে পারবো, যদি সুযোগ করে দেন।
এই দীপককে আমি জীবনেও কাজ দেব না। আগে অনেক অপমান করেছিস তুই আমাকে, এবার আমার পালা। কিছু ভাবছেন? আমার বাড়ি থেকে দূর হ। তোর মতো মানুষদের আমি আমার চাকর বানাবো না। হ্যাঁ, ভাগ ভাগ, নাহলে এখানেই মেরে ফেলো, ভাগ। লীলা, দাও দাও, খেতে দাও। কৈলাস বাবু আজ অনেক কাঠ নিয়ে এসেছে আমার সাথে। উনি না থাকলে এতগুলো কাঠ একেবারে আমি আনতেই পারতাম না। থাক থাক, হয়েছে, আর মিথ্যে প্রশংসা করতে হবে না। তোমরা যে আমার কি উপকার করছো সেটা তোমরাও জানো না। একজন সব হারা মানুষের পাশে এভাবে এসে দাঁড়িয়েছো। দেখো, তোমাদের সব সময় ভালো হবে। কিন্তু কৈলাস বাবু, বিক্রম আপনার সাথে একদম ঠিক করেনি। ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে, নয়তো এভাবেই সবার ক্ষতি করতে থাকবে। কিন্তু কিভাবে ওকে শাস্তি দেব আমরা? এই গ্রামে থেকে বিক্রমের বিরুদ্ধে কিছু করতে পারবো না আমরা। ওই গ্রামে আমি রাখি এবং দীপককে চিনি। দীপক আমার ছোটবেলার বন্ধু। ওই গ্রামে গিয়ে আগে ওদের সাথে যোগাযোগ করে সমস্ত পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। এভাবে হাত গুটিয়ে বসে থেকে কোনো লাভ নেই। ওনাকে নিজের আগের অবস্থানে ফিরিয়ে আনতেই হবে। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো, কিন্তু সবকিছুর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের কাছে আমি ঋণী হয়ে রইলাম। কি গো, কি হলো? কাজ পেলে? আরে কিছু বলছো না কেন? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে বলো তো? এত অপমান আর সহ্য হয় না তোমার জন্য। শুধুমাত্র তোমার জন্য ওই শয়তান আমাকে অপমান করার সুযোগ পেল। আরে কি হয়েছে কি সেটা তো আমাকে বলবে নাকি? না হলে আমি বুঝবো কিভাবে? আর আমি কি শুধু আমার জন্য বলেছিলাম নাকি তোমাকে কাজে যেতে? আমি তো আমাদের দুজনের ভালোর জন্যই বলেছিলাম। তুমি এভাবে কেন বলছো বলো তো আমাকে? গেছিলাম তোমার কথা শুনে ওর কাছে। ওই শয়তানের কাছ থেকে আমি কাজের ভিক্ষে চাইলাম, কিন্তু জানো ও কি বললো? ও বললো আমার মতো লোককে নাকি ও চাকর হিসেবে রাখবে না। আর আমাকে কাজে দেওয়া তো দূর, সেখান থেকে গরু ছাগলের মতো তাড়িয়ে দিল অপমান করে। তোমার টাকার লোভের জন্যই এই অপমান সহ্য করতে হলো আমাকে। কি? ওই বিক্রমের এত বড় সাহস? ও তোমাকে অপমান করেছে? এবার এবার ওর কাছ থেকে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো, যে করেই হোক। শোন না বাবা, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। দাঁড়াও মা, টাকাটার হিসেব করে নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ, এতগুলো টাকা আছে, এই কয়েকটা টাকার হিসেব পরে করলেও হয় না? এত কি বাবা, সব সময় কাজ আর কাজ। মা, কাজই সব। আর এই টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে চেনে না, সেটা তুমি তো খুব ভালো করেই জানো। হ্যাঁ, সে জানি, কিন্তু তাও যা করছিস একটু সাবধানে করিস। হ্যাঁ, সে তো অবশ্যই। বলো, কি বলবে বলছিলে? শোন বাবা, গ্রামের লোকেরা তোর ওপরে একটু হলেও কিন্তু রেগে আছে, কারণ গ্রামের মোড়লকে তুই বেইমানি করে গ্রাম থেকে বের করে দিয়েছিস এবং তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিস। তাই আমি বলছি কি, যদি গ্রামের কেউ তোর কাছে কাজ চাইতে আসে, তাহলে তুই তাদের না ফিরিয়ে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিবি। আর গ্রামের যেসব বেকার যুবকরা আছে তাদের জন্য কর্মসংস্থান খুলে দিবি। তাহলে দেখবি তারা তোর প্রতি দুর্বল হয়ে পড়বে আর সব সময় তোর পাশে থাকবে। না না মা, সবে মাত্র টাকা পেলাম, এখনই যদি সবগুলো টাকা নষ্ট করে ফেলি তাহলে পরে কি করব? অসম্ভব, আমি কারোর জন্য এখন সংস্থান করতে পারবো না। কিন্তু বাবা, আমি করতে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। ছেলেটা ভুল করে ফেললো। জানি না এই টাকা, এই বাড়ি ও কতদিন নিজের কাছে ধরে রাখতে পারবে। আসুন মোড়ল মশাই, এটাই হলো দীপকের বাড়ি, আমার ছোটবেলার বন্ধু। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি দীপককে ডাকছি। দীপক, কিরে দীপক, বাইরে আয়। আরে আদিত্য, আয় আয়। কতদিন পর, এতদিন পরে বুঝি বন্ধুর কথা মনে পড়লো। আয় ভেতরে আয়। আমি একা আসিনি রে, এই যে আমার বউ লীলা আর তোদের গ্রামের মোড়ল কৈলাস বাবুকে সাথে নিয়ে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। কিন্তু এসব মানে মানে মোড়ল মশাই তোদের সাথে? আমি তো বুঝতে পারছি না কিছু। কি কারণে এসেছিস তোরা এখানে? আসলে কিছুদিন আগে কাজ থেকে বাড়ি ফেরার পথে কৈলাস বাবুকে একটা গাছের নিচে দেখতে পাই বিশ্রাম নিতে। তাই ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসি, কারণ উনি খুব বৃদ্ধ ছিলেন আর খুব অসুস্থ দেখে মনে হচ্ছিল। ওনাকে বাড়ি নিয়ে এসে জানতে পারি যে এই গ্রামের বিক্রম নামে এক লোক ওনার সব সম্পত্তি, বাড়ি, ব্যবসা সব নিজের নামে করে নিয়েছে, তাও আবার বেইমানি করে।
তাই আমি আর লীলা সিদ্ধান্ত নিয়ে আমরা কৈলাসবাবুর অধিকার ওনাকে ফিরিয়ে দেব। আর সেটা শুধুমাত্র আমরা একা করতে পারবো না, তাই এই গ্রামে এসেছি তোর আর বৌদির সাহায্য নিতে। একদম ঠিক করেছো। বিক্রম সত্যি অনেক বার বেড়েছে, ওকে এবার শায়েস্তা করতেই হবে। তোমরা চিন্তা করো না, আমি আর লীলা মিলে একটা ভালো পরিকল্পনা করে নেব যেন ওই শয়তান বিক্রম শাস্তি পায়। বিক্রম বাবু শুনছেন? একটু বাইরে আসবেন, আপনাকে যে খুব জরুরি একটা তথ্য দেওয়ার ছিল। আরে রাকি, এসো এসো, বলো কি খবর, আর আমাকে কি বা জানাতে এসেছো? আমার স্বামী দীপক আপনার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করছে। কি? দীপক আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? কিন্তু কেন? আসলে আমি ওকে বলেছিলাম আপনার কাছে কাজ চাইতে আসতে, ও এসেছিল, কিন্তু আপনি নাকি ওকে তাড়িয়ে দিয়েছেন অপমান করে, তাই ও খুব রেগে গেছে আপনার ওপর। আমি ওকে অনেকবার বুঝিয়েছিলাম আপনার মতো বড় মানুষের ওপর রাগ করতে নেই, কিন্তু তাও আমার কোনো কথা শোনেনি সে, আর সোজা চলে গেছে জঙ্গলে। সেখানে আপনাকে এই গ্রামের থেকে বের করার পরিকল্পনা করছে। তাই নাকি? ওর এত বড় সাহস! ঠিক আছে, আমি এখনই যাব জঙ্গলে, দীপককে শায়েস্তা করে আসব। ও চেনে না আমি কে, আমি কি করতে পারি। অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ বিক্রম বাবু, আপনি তাড়াতাড়ি যান আর সেটা কি আটকান, আমি আসছি এখন। দীপকের এত বড় সাহস, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজকে ওকে আমি বোঝাবো যে আমি কে। কোথায় কোথায় দীপক? সামনে আসো, আমার যদি সাহস থেকে সামনে এসো। এই তো চলে এসেছি, দেখি তো কি করবি তুই আমার। তোর মতো শয়তানের কিভাবে শায়েস্তা করতে হয় আমি সেটা খুব ভালোভাবে জানি। আয় দেখি তুই কি করতে পারিস। দাঁড়া, দেখাচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি মরে যাবো। ছেড়ে দাও, ছাড়ো বলছি। নিজের ভুল স্বীকার কর, না হলে তোকে এখানেই মেরে পুঁতে রেখে দেব। গ্রামের কেউ তোর মৃত শরীর উদ্ধারও করতে পারবে না। হ্যাঁ, আমরা তিনজন আছি, তোর ক্ষমতা নেই আমাদের হাত থেকে পালানোর। ওই জন্য ভালোই ভালোই বলছি, নিজের ভুল স্বীকার করে নে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি সব স্বীকার করছি। আমি ভুল করেছি, বেইমানি করে ওনার সম্পত্তি নিয়েছি। আমি সব আবার ওনাকে ফিরিয়ে দেব, কিন্তু আমাকে তোমরা ছেড়ে দাও। আমার ছেলেকে ক্ষমা করে দেবেন, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। আপনি চাইলে থাকতে পারেন, আপনি বৃদ্ধ মানুষ। আমি বুঝতে পেরেছি বৃদ্ধ হয়ে সমাজের সাথে কাজ করে লড়াই করে বেঁচে থাকা ঠিক কতটা কঠিন। আপনার ছেলে কঠিন শাস্তির যোগ্য, কিন্তু আপনি চাইলে বাড়িতে থাকতে পারেন। অনেক ধন্যবাদ মোড়ল মশাই। লীলা, রাখি, তোমরা দুই গ্রামের দুই সাহসী এবং বুদ্ধিমতী বউ। তোমাদের জন্যই আমি আবারও আমার বাড়ি, ব্যবসা, আমার পুরনো জায়গা জমি সব ফিরে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। এটা তো আমাদের কর্তব্য। এই নাও তোমাদের জন্য উপহার। এসবের আবার কি দরকার ছিল? তোমরা আজকে থেকে আমার দুই মেয়ে, আর বাবা হয়ে মেয়ের জন্য এইটুকু করতেই পারি। নাও নাও।